আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিকে এডুকেশন ক্লাবে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বুলিয়ান অ্যালজেব্রা এর উপরে প্রথম লেকচার। আজকে প্রথমেই আমরা জেনে নেব উপরে আমাদের একটা স্ক্রিনে যা যা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বুলিয়ান উপপাদ্য। তো উপপাদ্যগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করি, তার আগে আমরা নিচে একটু আলোচনা করে নিচ্ছি। সেটি হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল কাকে বলে, এই বিষয়ে আমরা নিচে একটু আলোচনা করে নিচ্ছি। নিচে আলোচনা করছি বুলিয়ান ভেরিয়েবল কাকে বলে। ওকে, বুলিয়ান ভেরিয়েবলের সম্পর্কে আমরা প্রথমে একটু একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা কম্পিউটার তো আমাদের বিদ্যুৎ দিয়ে চলে এবং ডিসি বিদ্যুৎ দিয়ে চলে, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট দিয়ে আমাদের চলে। এই ডিরেক্ট কারেন্টের মধ্যে কিন্তু দুটি ঘটনা সম্ভব, হয় কারেন্ট যাবে, একটি তারের মধ্যে দুটি ঘটনা সম্ভব, হয় কারেন্ট যাবে অথবা কারেন্ট যাবে না, অথবা কারেন্ট যাবে না। এই দুটি, তাহলে আমরা জিরোকে বলছি যাবে না, আর এককে বলছি কারেন্ট যাবে। এককে বলছি ইয়েস আর জিরোকে বলছি নো। সাপোজ এককে জিরোকে বলছি নো আর এককে বলছি আমরা হচ্ছে ইয়েস, অথবা জিরোকে বলছি অন, এককে জিরোকে বলছি অফ, এককে বলছি অন, লাইক দ্যাট। অথবা জিরোকে বলছি ফলস, এফকে বলছি ট্রু, ইত্যাদি। সাপোজ এটি ফলস, এটি হলো ট্রু, ইত্যাদি। সো এটি হলো আমাদের একটি তারের মধ্যে দুই রকমের ঘটনা ঘটতে পারে, সেটির মধ্যে কারেন্ট যেতে পারে না যেতে পারে। তারটি, প্রতিটি তার একটি ভেরিয়েবল। আমাদের যারা ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হব আমরা জানতে পারবো যে প্রতিটি তার একটি ভেরিয়েবল। মনে করি এই তারটির নাম হলো এ ভেরিয়েবল। তাহলে এই তার এ ভেরিয়েবলের দুটি মান সম্ভব, এর দুটি মান সম্ভব, একটি হলো শূন্য আর একটি হলো এক। অর্থাৎ কারেন্ট শূন্য মানে কারেন্ট যাবে না, আর এক মানে হচ্ছে কারেন্ট যাবে। উল্টাটাও ধরলে কোনো অসুবিধা নেই। সো আমরা আপাতত ধরে নিচ্ছি যে এ হচ্ছে একটি ভেরিয়েবল। তাহলে বুলিয়ান ভেরিয়েবল সম্পর্কে কিন্তু আমাদের ধারণা স্পষ্ট হয়ে গেল। আর বুলিয়ান কনস্ট্যান্ট তো দুই রকমের, এটা বোঝা যাচ্ছে। এটা হলো ভেরিয়েবল আর এটা হলো, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, বুলিয়ান কনস্ট্যান্ট, বুলিয়ান কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম বুলিয়ান ভেরিয়েবল এবং বুলিয়ান কনস্ট্যান্ট সম্পর্কে কিন্তু আমাদের একটি ধারণা হলো। এবার আমরা চলে আসছি বুলিয়ান উপপাদ্যগুলো একটু পর্যালোচনা করব। উপরেই প্রথমে বুলিয়ান থিওরেমসের নিচে 1 নম্বর দিয়ে আমাদের দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের জিরো আছে এবং আরেকটি কিন্তু জিরো আছে, জিরো এবং আরেকটি কিন্তু জিরো আছে। এখানে একটি প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এটি আসলে প্লাস চিহ্ন নয়, এটি আসলে অর চিহ্ন। অর, এটিকে আমরা বলবো হচ্ছে অর, জিরো অর জিরো, এভাবে বলবো। আচ্ছা, এটার মিনিং কি সেটা সম্পর্কে আমরা একটু নিচে আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব, উপপাদ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখানে আচ্ছা আলোচনা করছি। আমাদের প্রথমেই উপরে রয়েছে হলো আমাদের জিরো অর জিরো। সো আমরা জিরো অর জিরো, এর অর্থ হচ্ছে সাপোজ তোমাকে আমি বললাম যে তুমি লিখো এবং পড়ো, লিখো এবং পড়ো, দুঃখিত, লিখো অথবা পড়ো। তো তুমি কি করলে? তুমি লিখলে না, তুমি রাইটিং করলে না, রাইটিং করলে না, রাইটিংয়ে তুমি জিরো। আর তুমি পড়লেও না, রিডিং, রিডিংয়ে তুমি জিরো। তাহলে তোমাকে আমি দুটি বলেছিলাম, হয় লিখো অথবা পড়ো, লিখো অথবা পড়ো, ডাব্লিউ অথবা আর। তুমি ডাব্লিউতেও জিরো, আরেও জিরো, তাহলে তুমি কিন্তু তোমার ফলাফল কিন্তু জিরো আসবে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বুলিয়ান উপপাদ্যের মধ্যে। উপরে বুলিয়ান উপপাদ্যগুলো আমাদের রয়েছে, বুলিয়ান উপপাদ্যের মধ্যে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি যে এখানে জিরো অথবা জিরো সমান সমান কিন্তু জিরো, জিরো অথবা ওয়ান, এটির অর্থ হচ্ছে পরেরটি, জিরো অথবা ওয়ান, জিরো অথবা ওয়ান, এটির অর্থ হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে জিরো অথবা ওয়ান এর যেটা মিনিং সেটি হচ্ছে যে তুমি প্রথমটি থেকে আমরা যেটি বুঝতে পারছি যে জিরো মানে হচ্ছে আমাদের রাইটিংয়ে তুমি কিন্তু রাইটিং করনি, রাইটিং করনি, তুমি রাইটিং করনি কিন্তু তুমি রিডিং করেছো, রিডিংয়ে তুমি কিন্তু ওয়ান করেছো। তার মানে তোমাকে কিন্তু দুটি অথবা করতে বলেছিলাম, হয় রাইটিং করবে অথবা রিডিং করবে, লাইক দ্যাট। সো আসলে তুমি রাইটিং করনি কিন্তু তুমি রিডিং করেছো, সে তাহলে তুমি কিন্তু আদেশ মান্য করেছো, কারণ তোমাকে একটি করতে বলা হয়েছে অন্তত। সো তুমি কিন্তু এখানে এই জন্য তুমি আদেশ মান্য করেছো, এটা হলো ইয়েস মানে মান্য করেছো। আর উপরেরটা ছিল জিরো, এটা মানে মান্য করনি। একইভাবে ওয়ান অর জিরো ইকুয়াল টু ওয়ান হবে, আর ওয়ান অর ওয়ান মানে কিন্তু ওয়ান হবে। কেন? কারণটা হচ্ছে যে আমরা একটু খেয়াল করি, তুমি ওয়ান অর ওয়ান মানে হচ্ছে তোমাকে তুমি রাইটিংও করেছো, তুমি রিডিংও করেছো।
তার মানে হচ্ছে যে তুমি কিন্তু দুটোই করেছো, তোমাকে আমি অন্তত একটি করতে বলেছিলাম, এটি করো অথবা রাইটিং করো অথবা রিডিং করো, তুমি কিন্তু দুটোই করেছো, তার মানে কিন্তু তুমি আমার আদেশ মান্য করলে, ব্যাপারটি সেরকম দাঁড়াচ্ছে। তার মানে এখানে কিন্তু আমাদের হয়ে গেল যে এটি হলো ওয়ান, অর্থাৎ তোমাকে একটি করতে বলা হয়েছিল, একটি করলেও উপরে ওয়ান দেখতে পাচ্ছি, আর নিচে দুটি করলেও কিন্তু আমরা ওয়ান দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু বুঝতে পারছি যে দুটি করলেও কিন্তু আমাদের ওয়ান, আর একটি করলেও কিন্তু আমাদের ওয়ান। তাহলে এবার আমরা চলে আসছি ডান পাশে। এটি কিন্তু এবং চিহ্ন, এখানে যে ডট একটি দেখা যাচ্ছে, ডটটাকে আমরা একটু স্পষ্ট করে দিই, স্পষ্ট করে দিচ্ছি, নীল কালি দিয়ে স্পষ্ট করে দিলাম। এই ডটটা কিন্তু আসলে এটি কিন্তু এবং চিহ্ন। আচ্ছা, এবার আমরা আসছি যে এই ডটের মিনিংটা কি, এই ডটের মিনিংটা কি সেটা একটু দেখি। তাহলে আমরা প্রথমেই চলে আসি যে প্রথমে আমরা বলছি যে এবার আমরা একটু আলাদা অপশন দিলাম। রাইটিং আর রিডিংকে এর আগে অথবাতে দিয়েছিলাম, কিন্তু এবার অথবাতে দেবো না, রাইটিং এবং রিডিংকে এবার আমরা এবংয়ে দিচ্ছি, যে রাইটিংও করবে এবং রিডিংও করবে, রাইটিং অ্যান্ড রিডিং এভাবে দিলাম। যে তোমাকে আমি ইনস্ট্রাকশনে দিলাম যে তুমি রাইটিংও করবে এবং তুমি রিডিংও করবে, লিখবে এবং পড়বে। কিন্তু তুমি কি করেছো, প্রথমে দেখা যাচ্ছে যে তুমি কিন্তু রাইটিংও করনি, উপরের শূন্যে দেখা যাচ্ছে তুমি রাইটিংও করনি এবং তুমি রিডিংও করনি। তাহলে কিন্তু তোমার হচ্ছে কি, তুমি কিন্তু জিরো, অর্থাৎ রাইটিংয়েও জিরো এবং রিডিংয়েও কিন্তু জিরো, তাহলে তোমার কিন্তু জিরো আসছে। কিন্তু পরের বার দেখা যাচ্ছে যে তুমি রাইটিং করনি কিন্তু রিডিং করেছো, তারপরেও কিন্তু তুমি কিন্তু জিরোতে আছো, কারণ তোমাকে দুটোই করতে বলা হয়েছে। তুমি একটি মান্য করার অর্থ হচ্ছে যে তুমি আমার আদেশটি পুরোপুরি মান্য করলে না, ব্যাপারটি তাই। আচ্ছা, তাহলে এবার চলে আসছি আমরা 6 নম্বরে চলে আসছি। তুমি রাইটিংও করেছো এবং রিডিংও করেছো, তোমাকে দুটোই করতে বলা হয়েছে, তাহলে তুমি কিন্তু আমার আদেশ মান্য করলে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে যে অথবার উপপাদ্যগুলো রয়েছে, আর এগুলো হচ্ছে এবংয়ের উপপাদ্য, 4 থেকে 6 পর্যন্ত এবংয়ের, 1 থেকে 3 পর্যন্ত অথবার উপপাদ্য। এবার আমরা আরেকটু ডান দিকে চলে আসছি। ডান দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এখানে জিরো, উপরে এই বারটিকে বলা হয় নট বা কমপ্লিমেন্ট, হ্যাঁ, বা প্রাইম, এভাবে বলা হয়। আমরা জিরো বার বা বার জিরো বলবো, একই কথা। সো আমাদের এই জিরো বার কেন ওয়ান হচ্ছে সেটি একটু এবার খেয়াল করতে যাচ্ছি। সেটি হলো, নিচে আমরা একটু দেখি, নিচে আমরা কালিটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি যে এই বারটা কিন্তু আমাদের কি মিন করছে। জিরো মানে হচ্ছে নট, মানে না, জিরো অর্থ হচ্ছে না, আবার না কে আরেকবার না করার অর্থ হচ্ছে হ্যাঁ হয়ে যাওয়া। অর্থাৎ আমি যদি এমন একটি কথা বলি যে তুমি ভাত খেও না, এবং তারপরেই যদি বলি যে আমি যা বলেছি সেটা করো না, তার মানে কি? তার মানে হচ্ছে যে তুমি ভাত খাও। তাহলে হচ্ছে জিরোকে নট করলে ইয়েস হয়ে যায়, অর্থাৎ জিরো তাকে যদি আমরা নট করি, নট জিরো মানে হচ্ছে ওয়ান। কারণ এই জগতে দুটি ঘটনা আছে, যে নট নট মানে হচ্ছে এই জিরো মানে হচ্ছে আমাদের বিদ্যুৎ নেই। প্রথমে যে জিরো আমরা লিখেছি সেই জিরো মানে কিন্তু আমাদের বিদ্যুৎ নেই, আর বিদ্যুৎ নেই এই ঘটনাটির না করলে বিদ্যুৎ নেই এটি ঠিক না, তার মানে তার দাঁড়াচ্ছে যে বিদ্যুৎ আছে। অনুরূপভাবে এখানে জিরোকে বার করলে ওয়ান হয়। এটা আমরা প্রথম সারির উপপাদ্যগুলো আমরা জেনে নিলাম, যেখানে শুধু কনস্ট্যান্টের ভিতরে উপপাদ্যগুলো সীমাবদ্ধ ছিল। এবার আমরা 9 থেকে 12 পর্যন্ত উপপাদ্যগুলো আলোচনা করছি। এই উপপাদ্যগুলো কিন্তু আমাদের কনস্ট্যান্টের ভিতরে সীমাবদ্ধ নয়। এবার কিন্তু একটি ভেরিয়েবল দেখা যাচ্ছে এ। সুতরাং জিরো অর এ ইকুয়াল টু এ অর জিরো ইকুয়াল টু কিন্তু আমাদের এ। এটার কারণটা হচ্ছে যে এতে জিরো অথবা ওয়ান যাই হবে না কেন, যদি এতে জিরো হয় তাহলে জিরো, আর এখানকার জিরো আর জিরো কিন্তু আমাদের ওয়ান হবে, অর্থাৎ এর ভ্যালুটা ওয়ান, এবং সেই জন্য কিন্তু এখানে ওয়ান হচ্ছে। আবার যদি এতে জিরো হয় তাহলে জিরো অর জিরো ইকুয়াল টু কিন্তু আমাদের জিরো হবে, এর ভ্যালুটা জিরো হওয়ার কারণে এখানে জিরো হচ্ছে, তাই এখানে এ বসছে, এ হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি ওয়ান অর এতে জিরো থাক বা ওয়ান থাক, হ্যাঁ, যাই হোক না কেন, যেহেতু এখানে একটি অর কানেকশন রয়েছে, সুতরাং প্রথমেই একটি ওয়ান রয়েছে। ওয়ানের সঙ্গে অর করে যদি জিরো দিই, অথবা ওয়ানের সঙ্গে অর করে যদি ওয়ান দিই, উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান হয়। উপরে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান হয়, তাহলে এখানে অবশ্যই ওয়ান হবে। এটা এর ভ্যালুর উপরে বা এর মানের উপরে নির্ভর করবে না। পক্ষান্তরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরোর সাথে যদি এ কে এবং এ নিয়ে আসি, এর মান ওয়ান হোক বা জিরো হোক, যাই হোক না কেন, এর মান যদি ওয়ান হয় অথবা এর মান যদি ওয়ান হয় অথবা এর মান যদি জিরো হয়, হ্যাঁ, আমরা কিন্তু এর মান যদি আমরা যদি ওয়ান বলি অথবা জিরো বলি, যাই বলি না কেন, এখানে কিন্তু আমাদের কোনো লাভ নেই। আমাদের কিন্তু একটি জিরো রয়ে গেছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। সো একটি জিরো রয়েছে, ওয়ানের সঙ্গে জিরোর সঙ্গে আমরা যদি ওয়ান দিই অথবা জিরোর সঙ্গে যদি আমরা জিরো দিই,
এই যেখানে 1 এখানে কিন্তু 0 আছে। সো আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু 0 ছিল, 0 0। তাহলে আমরা কি করছি, আমরা দেখতে পাচ্ছি যে 0-র সঙ্গে যদি আমরা a দিই বা a এর সঙ্গে যদি 0 দিই, যাই দিই না কেন, a এর মান যাই হোক না কেন, এটি কিন্তু 0 হবে। এরপরে আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে 1-এর সঙ্গে যদি আমরা a দিই, তাহলে এটার ভ্যালুটা কিন্তু a হবে। কারণটা হচ্ছে a এর মান যদি 0 হয় তাহলে 1 আর 0 মিলে 0 হবে, আর a এর মান যদি 1 হয় তাহলে 1 আর 1 মিলে 1 হবে। অর্থাৎ এখানে সবসময় 1 ভ্যালু, a ভ্যালুটি থাকছে, এর মানের উপরে নির্ভর করছে এটি। আচ্ছা, চলে আসছি তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি a or a equal to 1, a or a equal to a, সরি। আচ্ছা, এটার কারণটা হচ্ছে যে a যা ভ্যালু, এতে যে ভ্যালুগুলো থাকে, যদি 1 থাকে তাহলে এখানে 1 থাকলে এখানেও 1 থাকবে, আর 1 or 1 মানে 1, আর এখানে যদি 0 থাকে এখানেও 0 থাকবে, তাহলে 0 আর 0 কিন্তু আমাদের 0। উপরে কিন্তু আমরা প্রথম সারির উপপাদ্যগুলোতে কিন্তু তা দেখতে পাচ্ছি, 1 নম্বর এবং 3 নম্বর উপপাদ্যে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার a and a কিন্তু a হবে, কারণ যদি a তে 0 থাকে তাহলে 0 and 0 0, আর 1 and 1 ইকুয়াল টু কিন্তু আমাদের 1। সো আমরা এটাও কিন্তু দেখতে পাচ্ছি যথাক্রমে 4 এবং 6 নম্বর উপপাদ্যে কিন্তু আমরা উপপাদ্য থেকে কিন্তু 14 নম্বরটা বুঝতে পারছি। এবার আমরা একটু আসি, সেটি হচ্ছে যে এ অর এ বার। এ বার মানে হচ্ছে এখানে যদি 1 থাকে তাহলে এখানে 1 এর উপরে বার, 1 এর উপরে বার করলে কি হয়, আমরা ডান পাশে উপরে দেখতে পাচ্ছি 1 এর উপরে বার করলে 0 হয়। তার মানে একটি 1 হলে একটি 0, অথবা এটি 0 হলে এটি কিন্তু 1 হচ্ছে একইভাবে। তাহলে 1 অর 0 অথবা 0 অর 1 এরকম হচ্ছে। তো উভয় ক্ষেত্রে কিন্তু এর ফলাফলটা 1 হচ্ছে অনুরূপভাবে। এবং এর ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করছি 1 অর 0 ইকুয়াল টু হলো 0, অথবা এখানে যদি 0 থাকে তাহলে এখানে আছে 1, 0 অর 1 ইকুয়াল টু কিন্তু আমাদের 0। আচ্ছা, এবার আসছি একটি ইম্পর্টেন্ট উপপাদ্য এবং বেশ ফানি বিষয়টা। আসলে এটা হচ্ছে এ বার বার, মানে এ কে যদি নট করা হয়, তাকে যদি আবার নট করা হয়, তাহলে কিন্তু আমাদের আগের বিষয়টিতেই পৌঁছে যাই আমরা আবার। কেমন করে, এর মান যদি 1 থাকে, আমরা একটু রাফ করে নিচে বুঝে নিচ্ছি, আমরা একটু রাফ করে নিচে বুঝে নেওয়ার চেষ্টা করছি। সাপোজ এর মান যদি আমাদের 1 হয়, আমরা কালিটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এর মান যদি আমাদের 1 হয়, এর মান যদি 1 হয়, তাকে নট করলে আমাদের আসবে হচ্ছে অবশ্যই 0, তাই না? আচ্ছা, এখন একে যদি আবারও নট করি তাহলে আমাদের আসবে হলো 0 নট। উভয় পক্ষে নট করে দিলাম, এক পাশে নট করলে এক পাশে নট করতে হবে, যেহেতু উভয় পক্ষে একই ভ্যালু আছে আমরা ধরে নিচ্ছি, সেজন্য 0কে বার করে দিলাম, তাহলে এখানে হবে 1। তাহলে 1 বার বার ইকুয়াল টু হলো 1। অনুরূপভাবে দেখা যায় যে 0 বার বার, 0 বার মানে হচ্ছে 1। আবার উভয় পক্ষে যদি আমরা একটা বার দিয়ে দিই, তাহলে 0 বার বার ইকুয়াল টু 1 বার, 1 বার সমান সমান হচ্ছে আমাদের 0। তার মানে 0 বার বার সমান সমান কিন্তু আমাদের হলো 0। তাহলে আমরা কিন্তু স্পষ্টতই বুঝতে পারছি যে এর মান যাই হোক না কেন, একে যদি একবার বার করে আবার বার করি, তাহলে আবার আগের ভ্যালুতে কিন্তু আমাদের পৌঁছে যাবে। এই বিষয়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমাদের ডিজিটাল লজিক সার্কিট ডিজাইন করার সময় আমাদের কিন্তু এটি খুব বেশি পরিমাণ গুরুত্ব পাবে। যখন আমরা উচ্চতর ক্লাসে পড়বো আমরা জানতে পারবো। আচ্ছা, এরপরে আসছে তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি সারি, যে সারিতে আমাদের কিন্তু মর্গানের উপপাদ্য রয়েছে। আমরা নবম দশম শ্রেণীতে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও মর্গানের উপপাদ্য কিন্তু আমরা পড়েছি, এবং এই মর্গানের উপপাদ্য থেকে কিন্তু আমাদের অনেক রকমের নলেজ আছে। বিগত লেকচারগুলোতে কিন্তু আমরা এই বিষয়টি আলোচনা করিনি, তবে আমরা মর্গানের উপপাদ্যটা কী সেটি হচ্ছে সেটের ক্ষেত্রে কার্যকর থাকে। কিন্তু আমরা আসলে যে জগতে কাজ করছি সেখানেও কিন্তু দুটি সেট আছে, একটি হলো কারেন্ট সেট, আর একটি হলো ফাঁকা সেট, অর্থাৎ কারেন্ট নাই, এই দুটি সেট। এবং এই দুটি সেটেরই কিন্তু আমরা বাম পাশে দেখতে পাচ্ছি, কারণ এই দুটি সেটেরই কিন্তু আমাদের ইউনিয়ন করাটা হচ্ছে যোগ, ইউনিয়ন করাটা মানে হচ্ছে যোগ। হ্যাঁ, সো এই দুটি সেটের যদি আমরা ইউনিয়ন করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইউনিয়ন করলে কিন্তু আমাদের কারেন্ট সেট আসতেছে। আমরা জানি নবম দশম শ্রেণীর সেটের ধারণা থেকে আমরা কিন্তু কারেন্ট সেট আসতেছে, আর এই কারেন্ট সেটকে আমরা বলি 1, আর ইউনিয়নকে আমরা বলি হচ্ছে যোগ, আর অথবা আর কি, ইউনিয়ন মানে তো অথবাই। আচ্ছা, এখানে হচ্ছে, আর এই ফাঁকা সেটকে আমরা বলি 0, তাহলে 1 or 0 ইকুয়াল টু কিন্তু আমাদের 1। একইভাবে কিন্তু সকল বুলিয়ান উপপাদ্যগুলো কিন্তু আমাদের দেখানো সম্ভব, অর্থাৎ প্রমাণ করা সম্ভব। এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা নিয়ে সামনে আমরা একটি লেকচারে আসবো আশা করি। কিন্তু এই মুহূর্তে আমাদের মর্গানের উপপাদ্যটা বুঝে নিতে হচ্ছে যে এখানে আসলে দেখা যাচ্ছে যে এটা আসলে এ ইউনিয়ন বি এর মতো, এবং এটা আসলে প্রাইম, অর্থাৎ আমরা যেটাকে বলি কমপ্লিমেন্ট সেট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি প্রাইম, বা আমরা বলি হচ্ছে পূরক সেট, এ ইউনিয়ন বি এর পূরক সেট। তো এ ইউনিয়ন বি এর পূরক সেট কি? এ এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট, আর এই এন্ড হচ্ছে ইন্টারসেকশন, এন্ড হচ্ছে আমাদের ইন্টারসেকশন। সো
সো এইভাবে কিন্তু মর্গানের উপপাদ্য আকারে এটাকে মনে রাখা যেতে পারে। আর আপাতত এর বেশি ব্যাখ্যা এখানে যাচ্ছি না, যেহেতু এটি প্রথম ক্লাস আমাদের। সো আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আরও ডিটেল ব্যাখ্যা নিয়ে আসবো এই বিষয়ের উপরে। সো আমরা আরেকটু লিখে নিচ্ছি, আমরা ইন্টারসেকশনটা একটু দেখে নিই। সাপোজ কারেন্ট সেট এবং তার সাথে ইন্টারসেকশন হচ্ছে যদি ফাঁকা সেট হয় তাহলে কিন্তু আমাদের হবে হলো ফাঁকা সেট। কারণটা কি? কারণ হচ্ছে যে এখানে কোনো কমন উপাদান নেই, তাই ফাঁকা সেট। আচ্ছা, এটাকে তো আমরা জেনারেলি 1 বলি, আর এটাকে আমরা বলি অ্যান্ড, আর এটাকে আমরা বলি হচ্ছে 0। তাহলে 1 অ্যান্ড 0 কিন্তু আমাদের 0 হয়। এইভাবে করে কিন্তু 4 থেকে 6 নম্বর উপপাদ্যগুলো কিন্তু এইভাবে দেখানো যায়, বোঝা যায় ব্যাপারটা। 4 থেকে 6 আমরা উপরে দেখতে পাচ্ছি যে 4 থেকে 6 উপপাদ্যের ভিতরে 1 অ্যান্ড 0, এখানে যেটা দেখা যাচ্ছে 1 অ্যান্ড 0 কিন্তু আমাদের 0। আচ্ছা, এবার 1 অ্যান্ড 0 কিন্তু আমাদের 0 এখানে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি। আমরা উপপাদ্যগুলো বুঝলাম। পরের লেকচারে কিন্তু আমরা শিখব হচ্ছে যে কিভাবে করে আমাদের এই উপপাদ্যগুলোকে ব্যবহার করে বুলিয়ান সরল করা হয়, বুলিয়ান অ্যালজেব্রা করা হয়, এবং বুলিয়ান আরও সেকেন্ডারি থিওরেমগুলো কীভাবে করে আমাদের প্রুফ করা হয় সেটি কিন্তু আমরা দেখব। সবাই আমাদের সঙ্গেই থাকবে। তোমরা জিকে এডুকেশন ক্লাবকে সাবস্ক্রাইব করো, লেকচারটি আসা মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবে। আর জিকে এডুকেশন ক্লাবের লেকচারগুলি শেয়ার করো, যেন সবাই বন্ধুদের ভিতরে ডিসকাস করতে পারো। গার্জিয়ানদের এবং শিক্ষকদেরও বলছি, আমাদের লেকচারগুলো দয়া করে শেয়ার করুন, আমাদের সঙ্গেই থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী লেকচারগুলোর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।